যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করায় আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনা আবার বাংলাদেশ আনবো। টাকা দিলে ভালো ছিল। এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই ধরনের অভিযোগ আছে, আমরা সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চাইলেন সার্জিস আলম। আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে। এই প্রত্যেকটা মায়ের চোখের পানির দাম হাসনাত সার্জিস তোমাদের সবাইকে দেওয়া লাগবে। আইন উপদেষ্টাকে ঘেরাও করে রাখা হয়েছে, একটা ঘরে বন্দি করে রাখা হয়েছিল। আন্দোলন চলাকালীন ছাত্ররা স্লোগান দেওয়া শুরু করেছে, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। এত তাড়াতাড়ি ছাত্ররা বুঝে যাবে। পাশ দূরে কিংবা কাছে বসে যে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন, ক্লিক করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছে ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো এই ব্যাপার নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি কাঙ্ক্ষিত, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের কখন আমরা ওদের বর্জন করবো, পুলিশদের বর্জন করা হবে। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করায় আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনা আবার বাংলাদেশ আনবো। টাকা দিলে ভালো ছিল। এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের মাইলস্টোন কলেজের দুর্ঘটনার পর সারা বাংলাদেশ গতকাল থেকে উত্তাল হয়ে আছে। সাধারণ ছাত্ররা দুর্ঘটনা না হলে বুঝতে পারতো না যে আসলে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি ছিলেন। সেই কারণেই আন্দোলন চলাকালীন ছাত্ররা স্লোগান দেওয়া শুরু করেছে, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। আমি চিন্তা করেছিলাম ছাত্ররা বুঝতে আরো দেরি করবে, কিন্তু এত তাড়াতাড়ি ছাত্ররা বুঝে যাবে যে বাংলাদেশে এখন শেখ হাসিনা সরকারের প্রয়োজন আছে। এই আন্দোলনের মধ্যে সচিবালয়ে যখন ঘেরাও করে তখন পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব মিলে আমার ছাত্র ভাইদের উপর হামলা করে, অনেকে গুলিবিদ্ধ হয়, অনেকে আহত হয়, অনেককে নির্মমভাবে পেটানো হয়। এটা কাম্য ছিল না। আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা তাদেরকে অবরুদ্ধ করে তোলে। আসিফ নজরুলকে বোতল মারা হয়, জুতা মারা হয়, এটাই তাদের প্রাপ্য ছিল। আসিফ নজরুল এখন 26 লক্ষ ভারতীয় হিসাব দিতে পারে নাই। তিনি বড় বড় লেকচার মারতো, আমি যদি কখনো কোনো মন্ত্রী চেয়ারে বসি উজাড় করে মানুষের সেবা করবে, এটাই মানুষের সেবা? লাশ গুম করা মানুষের সেবা? বাচ্চা বাচ্চা শিশু পুড়ে গিয়েছে, তাদের লাশের হিসাব দেওয়া হচ্ছে না। এত ছোট ছোট শিশুদেরকে যেখানে মা বাবার কাছে নিয়ে গিয়ে যারা বেঁচে ছিল মা বাবাকে সান্ত্বনা দিবে, সেখানে মা বাবাকে হেনস্থা করা হচ্ছে। যেখানে মাইলস্টোন কলেজের প্রিন্সিপালকে সান্ত্বনা দিবে, সেখানে প্রিন্সিপালকে আর্মি মারতেছে। আবার সে এখানে যাচ্ছে ছাত্রদের সাথে কথা বলার জন্য, দাবি মেনে নিবে। আরে ভাই, কিসের দাবি? লাশের হিসাব দেওয়া হোক, এবং কি কারণে এই ঘটনা ঘটেছে সকল কিছু আমরা জানতে চাই। কি প্ল্যানিং এ, কি পরিকল্পনা এই ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার ঘটার সময় গোপালগঞ্জের মধ্যে কি হত্যাযোগ্য চালানো হচ্ছে, কি গণহত্যা চালানো হচ্ছে, কি গণগ্রেপ্তার চালানো হচ্ছে, সেটাও আমরা জানতে চাই। যদি আমাদেরকে এই সকল বিষয় জানতে অবগত না করা হয়, তাহলে এই ছাত্র ভাইরে তাদের ভাইদেরকে গুলিবিদ্ধ করার কারণে এবং লাশ গুম করার কারণে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি জানাবে, এবং আমরা ছাত্র ভাইদের পাশে আছি। কারণ এই সরকার 10 মাসে বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছে, আমাদের ছাত্র ভাইদেরকে এখন অতিষ্ঠ করে তুলেছে, পড়ালেখা ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে। এই সরকারকে আমরা চাই না, চাই না, চাই না। তাই যে কোনো মুহূর্তে এক দফা ঘোষণা আসতে পারে, আমাদের ছাত্র ভাইরা এক দফার ঘোষণা দিবে। কারণ ছাত্র ভাইরা যেভাবে শেখ হাসিনা সরকারকে হটিয়েছে, সেভাবে ডক্টর ইউনূস সরকারকে হটাবে, এবং ন্যায্য দাবি হিসেবে আমরা এটা মেনে নিব, এবং আমরা ছাত্র ভাইদের পাশে থাকবো। এটাই হওয়া চাই। কারণ বাংলাদেশে এখন মবের রাজত্ব চলতেছে, আইনের শাসন নাই। বাচ্চা শিশুরা মারা যাওয়ার পর সেই লাশটা পর্যন্ত হিসাব নাই, রাতের বেলা চুরি করে অ্যাম্বুলেন্স করে লাশ নেওয়া হচ্ছে। এটা হওয়া যাবে না। আজকে যতগুলো ভাইকে আহত করা হয়েছে, একটা ভাইয়ের নামে কোনো মামলা হলে প্রত্যেকটা ভাইয়ের ক্ষতিপূরণ দিতে হবে, তাদের চিকিৎসা খরচ দিতে হবে। তা না হলে অনতিবিলম্বে ডক্টর ইউনূসের পদত্যাগ করতে হবে। এক দফার ঘোষণা দিবে আমাদের ছাত্র ভাই। আর আমরা ছাত্র ভাইদের সাথে আগেও ছিলাম, এখনো আছি, সব সময় থাকবো। আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে। এই প্রত্যেকটা মায়ের চোখের পানির দাম হাসনাত সার্জিস তোমাদের সবাইকে দেওয়া লাগবে। একটা ভিডিও দেখলাম, দেখেন ঠিকই সেই সার্জিস, হাসনাত, তাদের উপর যে শিক্ষার্থীরা বা অভিভাবক, তাদের কিন্তু ক্ষোভ বিক্ষোভ। আজকে মাইলস্টোনের ঘটনায় এই যে এত বড় কাণ্ড, সেখানে কিন্তু তাদের অ্যাক্টিভিটি, সেই সাথে সাথেই সেখানে যাওয়া, ট্যাকেল করা, পরিস্থিতি সমন্বয় করা, তাদের ক্ষোভ বিক্ষোভগুলো অ্যাড্রেস করা, তারপরে আহতদের চিকিৎসা করা, সার্বিক যে ব্যবস্থাপনা, একসময় তাদের নেতৃত্বে হাজার হাজার শিক্ষার্থী যেভাবে নেমে রাস্তাঘাট নিয়ন্ত্রণ করেছে, আজকে দেখেন সেই ক্ষোভটা কিভাবে ঝরছে। অর্থাৎ তাদের কথা কিন্তু গত জুলাইতে এই মাইলস্টোনের ছেলেরাও কিন্তু রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে। কিন্তু আজকে কিন্তু তারা নেই। তারা এই যে রাজনৈতিক দল গঠনের নামে রাজপথ থেকে উঠে গেল, শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন হলো, এটা যে কত বড় একটা বিপর্যয়। আমি বারবার বলি যে তাদের আরো কয়েক বছর, এই মানে শেখ হাসিনার পতনের পর দেশের একটা পুনর্গঠনের জন্য তাদের আরো 2-3 বছর
কাজ করা দরকার ছিল। তারপরে ছাত্র জীবন শেষ হওয়ার পর রাজনৈতিক দল তারা গঠন করতে পারতো এই তরুণদের সমর্থন নিয়ে। কিন্তু চট করে তারা মানে এক ধরনের সরকারের সমর্থন নিয়ে কিংস পার্টির মতন করে দল গঠন করতে গেল এনসিপি। এখন দেখেন আজকে শিক্ষার্থীদের যে মহাবিপর্যয় ঘটলো, সেই রাজধানীর বুকে, যে রাজধানী সবচেয়ে উত্তাল ছিল ছাত্ররা, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে এসে আন্দোলন করেনি সরকারের পতনের দাবিতে। শেখ হাসিনার পতনের যেই আন্দোলন, সেই আন্দোলনটাকে তারা ত্বরান্বিত করলো। কিন্তু বিমান দুর্ঘটনার পর যেই হতাহত হলো, একটা চরম ক্ষোভের পরিস্থিতি একটা তৈরি হলো। সেই ক্ষোভটাকে অ্যাড্রেস করা, তাদের মূল বিষয়টা কি, তারা দেখছে যে এই এখন বিষয়টা তো পরিষ্কার যে এরকম জনবহুল জায়গায় এইরকম বিমান বাহিনীর প্রশিক্ষণ চলতে পারে না। এটা পড়লেই রানওয়ের অতি সন্নিকটে চারিদিকেই হলো দালান কোটা, ঘর বাড়ি, বসতি, সমস্ত জায়গায়। হয়তো কোনো বাড়িতে আঘাত করলে তেমনটা হয়তো রিয়াকশন হতো না, কিন্তু এটা তো একদম স্কুলের মধ্যে পড়লো। তাহলে এখন পরিষ্কার যে এইরকম জনবসতি, জনবহুল শহরে একদম মাঝখানে প্রশিক্ষণ কেন্দ্র থাকতে পারে না, বিমান বাহিনীর প্রশিক্ষণ চলতে পারে না। প্রশিক্ষণ চলতে গেলে প্রত্যন্ত এলাকায় যেতে হবে, ঢাকার বাইরে হয় ঠাকুরগাঁ, লালমনিরহাট, সৈয়দপুর, এসব অঞ্চল বেছে নিতে হবে। তো এটা তো একটা বড় ধরনের ক্ষোভ। এবং এখন প্রতিনিয়ত ওই যে প্লেন ল্যান্ডিং এবং তার যে উড্ডয়ন এবং অবতরণ, মানে টেক অফ, যে বিষয়গুলো যে দাঁড়াচ্ছে ওই স্কুলের উপর দিয়েই তো হয় উঠবে না নামবে। তো তারা প্রতিনিয়ত এই জিনিসটা দেখবে এবং আতঙ্কিত থাকবে। তো এইটা একটা তো বিরাট একটা সমস্যা। তাই হয় স্কুল সরাইতে হবে, না হয় রানওয়ে সরাইতে হবে। কোনটা সরাইতে হবে, কোনটা জরুরি? তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, তাদেরকে শান্ত করা, তাদের পাশে সহমর্মিতা জানানোর জন্য এই হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম বা সার্জিস আলম, তাদের তৎপরতাটা কোথায়? কোনো তৎপরতা দেখা যাচ্ছে না, বরং তারা কিন্তু অনেক দূরে সরে গেছে। দূরে সরে যাবার কারণে আজকে দেখেন অভিভাবক শিক্ষার্থীদের ক্ষোভ দেখেন। আমি সকালে কিন্তু আরেকটা ভিডিও করলাম যে আজকে আসিফ নজরুল তাদেরকে মাথায় তুলে নেচেছে একসময় শিক্ষার্থীরা, 1 বছর আগে, সেই জুলাই এখনো শেষ হয়নি, তার আগেই দেখেন তারা ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়লো। সিআর আবদার পড়লো, শফিকুল আলম এত কথা বলেন, আজকে দেখেন ঠিকই কই, তাদেরকে দেখে তো আশ্বস্ত হলো না। তারা আজকে অবরুদ্ধ, তাদেরকে উদ্ধার করতে এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে তারা আটকে আছে। তাদেরকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে, লাঠিচার্জ করতে হচ্ছে। কোথায় এই জায়গাগুলো? তো ওই শিক্ষার্থীরা তো তাদের নেতৃত্বে থাকার কথা, কারণ তাদেরই তো প্রতিনিধি হিসেবে তারা সামনে আসলো, এসে রাজনৈতিক দল গঠন করলো। কিন্তু দেখেন ফলাফল কি, ওই শিক্ষার্থীরা কিন্তু আর নাই। তাদের সঙ্গে কারা আছে, এটা একটা গবেষণার বিষয়। এই যে যাদেরকে, যে তরুণ শিক্ষার্থী, তাদেরকে নেতৃত্ব দেওয়ার কথা, তাদের সংকটে পাশে দাঁড়ানো দরকার, যেটা থাকার কথা, আজকে কিন্তু তারা নেই। সেই শেখ হাসিনাকে নিয়ে আবারও ভারত সরকারের এবং ভারতের সর্বদলীয় এক ধরনের তোড়জোড় শুরু হয়েছে, তেমন খবর দেওয়ার চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম। গত 2 দিন ধরে ভারতের সর্বদলীয় বৈঠক হয়েছে। রোববারে সর্বদলীয় বৈঠক সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। সোমবারে শুধুমাত্র ভারতীয় নিরাপত্তা বিষয়ক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা হয়েছে। শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, এরকম খবর যেমন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমাদের ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই জানিয়ে দিন। প্রিয় দর্শক, আরেকটি কথা আপনাদেরকে বলে নিই, বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট খুব একটি ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে, যা আমাদের ভিডিওর অংশ দেখে বুঝতে পেরেছেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বেশি বেশি শেয়ার করে দিন আমাদের ভিডিও, যারা লাইক করেন একটি করে লাইক করে দিন। ধন্যবাদ।